সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত বহুব্রীহি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। আনিস অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ভয়ঙ্কর একটা রাগের ভঙ্গি করতে, যা দেখে তার ৮ বছরের ছেলে টগর আঁতকে উঠবে এবং মুখ কাচুমাচু করে বলবে, আর করব না বাবা। টগর যা করেছে তাকে ক্ষমা করার কোনো প্রশ্নই উঠে না। সে ফায়ার ব্রিগেড খেলা খেলছিল, আগুন ছাড়া এরকম খেলা হয় না। কাজেই অনেক কষ্টে সে বিছানার চাদরে আগুন ধরালো। তাকে সাহায্য করছিল তার ছোট বোন নিশা, যার বয়স ৫ হলেও এ জাতীয় কাজ খুব ভালো পারে। খেলার ২টি অংশ। প্রথম অংশে বিছানার চাদর এবং জানালার পর্দায় আগুন লেগে যাবে। নিশা তখন তার খেলনা টেলিফোন কানে নিয়ে বলবে, হ্যালো, আমাদের বাসায় আগুন লেগে গেছে। তখন শুরু হবে খেলার ২য় অংশ। টগর সাজবে ফায়ারম্যান। বাথরুম থেকে নল দিয়ে সে পানি এনে চারদিকে ছিটিয়ে আগুন নেভাবে। বেশ মজার খেলা। খেলার প্রথম অংশ ভালো মতো শুরু হবার আগেই ব্যাপারটা জানাজানি হয়ে গেল। ৩ তলার ভাড়াটে ছুটে এলেন। ১ তলা থেকে বাড়িওয়ালা এলেন এবং ঘন ঘন বলতে লাগলেন, কি সর্বনাশ, কি সর্বনাশ। আনিস গিয়েছিল বাড়ির খোঁজে। বাড়িওয়ালা নোটিশ দিয়েছে। গত মাসেই বাড়ি ছাড়ার কথা, এখনো কিছু পাওয়া যায়নি বলে বাড়ি ছাড়া যাচ্ছে না। বাড়িওয়ালার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এবার তিনি আর মুখের কথা বলে সময় নষ্ট করবেন না, পাড়ার ছেলেপুলে দিয়ে তুলে দেবেন। গত সপ্তাহে খুব ভদ্র ভাষায় এ জাতীয় ইঙ্গিতও দেয়া হয়েছে। সারাদিন বাড়ি খুঁজে ক্লান্ত ও বিরক্ত হয়ে বাসায় ফিরে টগর এবং নিশার নতুন কীর্তি শোনার পর মেজাজ ঠিক থাকার কথা নয়। আনিসের মেজাজ যথেষ্টই খারাপ ছিল, কিন্তু তা সে ঠিক প্রকাশ করতে পারছে না। টগরের গালে একটা চড় বসিয়ে দেয়া খুবই প্রয়োজন, হাত উঠছে না। বাচ্চা দুটির মা ১ বছর আগে মারা গেছে। মা নেই দুটি শিশুর উপর রাগ করা কিংবা তাদের শাসন করা বেশ কঠিন ব্যাপার। আনিসের বেলায় তা আরও কঠিন, কারণ রাগ তার স্বভাবে নেই। সে এক দৃষ্টিতে টগরের দিকে তাকিয়ে আছে। টগর খানিকটা অস্বস্তি বোধ করছে, তবে খুব ঘাবড়ে গেছে বলে মনে হচ্ছে না। টগর। জি বাবা। টগর যা করে নিশার ঠিক সেই জিনিসটি করা চাই। কাজেই সেও বলল, জি বাবা। আনিস বলল, নিশামা, তুমি এখন কোনো কথা বলবে না। টগরের সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। আমি ওকে যা বলবো তা খুব মন দিয়ে শুনবে। টগর। জি বাবা। ঘরে আগুন লাগিয়েছিলে? না তো, বিছানার চাদরে লাগিয়েছিলাম, আর নিশাকে বলেছিলাম জানালার পর্দায় লাগাতে। কি জন্যে? আমরা ফায়ার সার্ভিস খেলছিলাম বাবা। খেলতে আগুন লাগে? অন্য খেলায় লাগে না, ফায়ার সার্ভিস খেলায় লাগে। আগুন না লাগলে নেভাবো কি করে? আমি খুব রাগ করেছি টগর, এত রাগ করেছি যে আমার গা কাঁপছে। কই বাবা, গা তো কাঁপছে না। তোমরা দুজন খুবই অবাধ্য হয়েছ। আমার কোনো কথা তোমরা শোনো না। রোজ অদ্ভুত অদ্ভুত সব খেলা খেলো। 2 দিন আগে দোতলার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়লে। দোতলার ছাদ থেকে তো লাফ দেইনি, গ্যারেজের উপর থেকে লাফ দিয়েছি। নিচে বালি ছিল, একটুও ব্যথা পাইনি। বালি না থাকলে লাফ দিতাম না। তোমাদের কখনো কোনো শাস্তি আমি দেই না বলে আজ এই অবস্থা হয়েছে। আজ তোমাদের শাস্তি দেব। কি শাস্তি বাবা? তুমি নিজেই ঠিক করো কি শাস্তি, আমি কিছু বলবো না। 1 পায়ে দাঁড়িয়ে থাকবো বাবা? বেশ, দাঁড়াও। টগর এবং নিশা দুজনেই 1 পায়ে দাঁড়িয়ে গেল। দেখা গেল শাস্তি গ্রহণে দুজনেরই সমান আগ্রহ। এই শাস্তিতে তারা বেশ মজা পাচ্ছে বলেও মনে হচ্ছে। মিটিমিটি হাসছে। টগর। জি বাবা। একটা কথা
তোমাদের সবসময় মনে রাখতে হবে। কথাটা হচ্ছে, আনিস তার দীর্ঘ বাক্য শেষ করতে পারল না। বাড়িওয়ালার ভাগ্নে এসে বলল, আপনাকে মামা ডাকে। আনিস দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। বাড়িওয়ালার সঙ্গে বকবক করতে তার মোটেই ইচ্ছা করছে না। উপায় নেই, ইচ্ছা না করলেও বকবক করতে হবে। আনিসের বাড়িওয়ালার নাম মির্জা সুলাইমান। ভাড়াটেদের সঙ্গে তার সম্পর্ক ভালো, শুধু ভালো না, বেশ ভালো। সুলাইমান সাহেবের ব্যবহার অতি মধুর। হাসি হাসি মুখ না করে তিনি কোনো কথা বলেন না। ভাড়াটেদের যখন ডেকে পাঠান তখন বসার ঘরের টেবিলে নানা ধরনের খাবার দাবার তৈরি থাকে। আনিস বাড়িওয়ালার বসার ঘরে ঢুকে দেখল টেবিলে ঠান্ডা পেপসির গ্লাস, প্লেটে ফ্রুট কেক। সুলাইমান সাহেবের বয়স 60-এর কাছাকাছি হলেও তিনি তার সব ভাড়াটেদের ডাকেন বড় ভাই। কেউ এই নিয়ে কিছু কথা বললে তিনি বলেন, এটা হচ্ছে আমার দস্তুর, আমার পিতাজির কাছ থেকে শিখেছি। পিতাজি সবাইকেই বড় ভাই ডাকতেন। সুলাইমান সাহেব তার দস্তুর মতো আনিসকে দেখে হাসি হাসি মুখ করে বললেন, বড় ভাই সাহেব আছেন কেমন? জি ভালো। আপনার পুত্র তো সর্বনাশ করে দিয়েছিল। দোতলায় উঠে দেখি বুন্দা বুন্দা ধোঁয়া। কোথায় আমাকে দেখে ভয় পাবে তা না, উল্টা ছেলে আমাকে বলে, আপনি এখন যান, আমরা খেলছি। আপনাকে দেখে মনেই হয় না যে আপনার এমন বিচ্ছু ছেলে মেয়ে আছে। আনিস গম্ভীর গলায় বলল, আপনি আপনার বাবার মতো হয়েছেন, সবাই সেরকম হয় না। খুবই খাঁটি কথা। তাছাড়া বড় ভাই সাহেব, একটা ব্যাপার কি জানেন? অল্প বয়সে মা মারা গেলে ঘাড়ের একটা রগ তেড়া হয়ে যায়। ওদের তাই হয়েছে, রগ হয়ে গেছে তেড়া। হতে পারে। এদের সামলাবার জন্যে আপনার একটা বিবাহ করা দরকার। ঘরের শাসন হচ্ছে আসল শাসন। হ্যাঁ নেন, কেক মুখে দেন, ফ্রেঞ্চ বেকারির কেক, 100 টাকা পাউন্ড। আনিস কেক মুখে দিল। সুলাইমান সাহেব মধুর গলায় বললেন, অনেক পুরুষ আছে যারা মনে করে সংসারে সৎ মা এলে ছেলেপুলেদের উপর অত্যাচার হবে। কথা ঠিক, অত্যাচার হয়, তবে বুঝে সুঝে বউ আনলে হয় না। আমি বুঝে সুঝেই আনব। বুদ্ধি কম এমন মেয়ে বিবাহ করতে হবে। বুদ্ধি কম মেয়ে মুখের একটা মিষ্টি কথাতেই খুশি হয়। এদের খুশি করা খুব সোজা। নিউ মার্কেট থেকে আসার পথে 1 টাকা দিয়ে একটা ফুলের মালা কিনে নিয়ে গেলেন, এতেই খুশি। আর বউ যদি বুদ্ধিমতী হয় তাহলে কিছুতেই খুশি হবে না, জ্বালিয়ে মারবে। বোকা স্ত্রীর সংসার হচ্ছে সুখের সংসার। আনিস বলল, বোকা মেয়ে পাওয়াই তো মুশকিল, সব মেয়েরই বুদ্ধি বেশি। বড় ভাই সাহেব ভুল কথা বললেন, পুরুষের চেয়ে মেয়েদের বুদ্ধি অনেক কম। তাই নাকি? হ্যাঁ, আমার মুখের কথা না, বৈজ্ঞানিক আবিষ্কার। একজন পুরুষ মানুষের ব্রেইনের ওজন হচ্ছে 1375 গ্রাম, আর একজন মেয়ে মানুষের 1225 গ্রাম, 150 গ্রাম কম। এই তথ্য পেয়েছেন কোথায়? খোঁজ খবর রাখি বড় ভাই, খোঁজ খবর রাখি। একেবারে মূর্খ তো না। কই, এখানে চা দিলে না? পেপসি খেলাম তো, আবার চা কেন? পেপসি খেলেন পানির বদলে, চা ছাড়া নাস্তা শেষ হয় না। হয় কি? হয় না। আনিস নাস্তার শেষে চায়ের জন্যে অপেক্ষা করতে লাগল। সুলাইমান সাহেব বললেন, বড় ভাই সাহেব এবার একটু কাজের কথা বলি। বলুন। ফ্ল্যাটটা যে বড় ভাই ছেড়ে দিতে হয়। ছেড়েই দেব, বাড়ি খুঁজছি, বিশ্বাস করুন খুঁজছি, পাওয়া মাত্র ছেড়ে দেব। বুধবারের মধ্যে যে ছেড়ে দিতে হয় ভাই সাহেব, আমি একজনকে জবান দিয়ে ফেলেছি, সে বুধবারে বাড়িতে উঠবে। জবান তো বড় ভাই রক্ষা করতে হয়।
আমি যদি এর মধ্যে কিছু খুঁজে না পাই আমি যাব কোথায়? আমি আমার একটা ঘর ছেড়ে দেব, মেহমান হিসেবে কয়েকদিন থাকবেন। চা এসে গিয়েছে। আনিস চায়ে চুমুক দিল, কি বলবে ভেবে পেল না। বড় ভাই সাহেব। জি বলুন। বলতে শরম লাগছে, আবার না বলেও পারছি না। আপনার কাছে 3 মাসের ভাড়া পাওনা আছে, বলেছিলেন একটা ব্যবস্থা করবেন। অবশ্যই করব। তা করবেন জানি, কিন্তু ভাই সাহেব যাওয়ার আগে করে যাওয়াটা কি ভালো না? একবার চলে গেলে আপনার হয়তো মনে থাকবে না। আনিস তিক্ত গলায় বলল, এই মুহূর্তে আমার হাত একেবারে খালি, তবে স্ত্রীর কিছু গয়না আছে, ওইগুলি বিক্রি করে হলেও আপনার পাওনা মিটিয়ে দেব। এইটা খুব ভালো কথা বলেছেন। যে পুরুষ ঋণ রেখে এক কদম পা ফেলে না, সে হচ্ছে সাচ্চা পুরুষ। বড় ভাই সাহেব, আমার একটা পরিচিত গয়নার দোকান আছে, আপনি যদি চান আপনাকে নিয়ে যাব। ঠিক আছে, যাব আপনার সঙ্গে। কাল বিকেলে আপনার কি সময় হবে? হবে। এখন তাহলে উঠি, নাকি আরও কিছু খাওয়াবেন? সুলাইমান সাহেব হো হো করে অনেকক্ষণ হাসলেন, যেন এরকম মজাদার কথা তিনি অনেক দিন শোনেননি। আনিস শীতল গলায় বলল, এরকম শব্দ করে হাসবেন না সুলাইমান সাহেব। শব্দ করে হাসলে হার্টে প্রেশার পড়ে। আপনার যা বয়স, তাতে হার্টে বাড়তি প্রেশার দেওয়াটা ঠিক হবে না। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি। হাসাহাসি একেবারেই করবেন না, সবসময় মন খারাপ করে বসে থাকবেন, তাহলেই দেখবেন হার্ট ভালো থাকবে, অনেকদিন বাঁচতে পারবেন। অনেকদিন বাঁচতে ইচ্ছা করে না, যত তাড়াতাড়ি কবরে যেতে পারবো ততই ভালো। তাড়াতাড়ি কবরে চলে গেলে এই যে টাকা পয়সা রোজগার করছেন, সেগুলি ভোগ করবে কে? ভোগ করবার জন্যই তো আপনার দীর্ঘদিন বেঁচে থাকা দরকার। আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন? হ্যাঁ করছি। হাসলে হার্টের উপর চাপ পড়ে, ওইটাও কি ঠাট্টা? না, ওইটা ঠাট্টা না, ওইটা সত্যি। যে কারণে হাসি খুশি মানুষদের বেশি দিন বাঁচতে দেখা যায় না, বেঁচে থাকে খিটখিটে গম্ভীর মানুষজন। দেখেন না, পৃথিবী ভর্তি বদমেজাজি বুড়ো বুড়ি। কথাটা তো ভাই সাহেব খুব ভুল বলেন নাই। কথা আমি সচরাচর ভুল বলি না। আচ্ছা, আজ তাহলে যাই, কাল সন্ধ্যায় দেখা হবে, একসঙ্গে গয়নার দোকানে যাব ইনশাল্লাহ। হাসির ব্যাপারটা মনে রাখবেন, হাসি সম্পূর্ণ বন্ধ। দীর্ঘদিন বেঁচে থাকতে হলে রামগরুর ছানা হতে হবে। নিজের ঘরে ঢুকে আনিসের মন খারাপ হয়ে গেল। টগর এখনো এক পায়ে দাঁড়িয়ে আছে, নিশা রণে ভঙ্গ দিয়ে ছবি আঁকছে। বাবাকে দেখে নিশা বলল, টগর ভাইয়ার শাস্তি আর কতক্ষণ হবে বাবা? আনিস বলল, শাস্তি শেষ। টগর বাবার দিকে তাকিয়ে হাসল। আনিস বলল, পা ব্যথা করছে? করছে। আর কোনোদিন ফায়ার ব্রিগেড খেলবে না তো? টগর না সূচক মাথা নাড়ল। আনিস বলল, মাথা নাড়লে হবে না, বলো আর কোনোদিন খেলবো না। আর কোনোদিন খেলবো না বাবা। ভেরি গুড, তোমরা এখন হাত মুখ ধুয়ে পড়তে বসো, আমি রান্না শেষ করি। নিশা বলল, আমি কি তোমাকে সাহায্য করব বাবা? না, সাহায্য লাগবে না। আজ তোমাদের কি খেতে ইচ্ছা করছে বলো, ডিমের ভাজি না তরকারি? টগর বলল, আমরা রোজ ডিম খাচ্ছি কেন বাবা? ডিম রান্না সবচেয়ে সহজ, এই জন্যে রোজ ডিম খাচ্ছি। নিশা গম্ভীর গলায় বলল, আমরা পৃথিবীর সব ডিম খেয়ে শেষ করে ফেলছি, তাই না বাবা? হ্যাঁ তাই। এখন বই নিয়ে বসো।
বই নিয়ে বসতে ইচ্ছা করছে না। কি ইচ্ছা করছে? নিশা অবিকল বড়দের মতো করে বলল, কি যে ইচ্ছা করছে তাও তো জানি না। আনিস হেসে ফেলল। তার ছোট মেয়েটি বড় মায়াবতী হয়েছে। কথা বলার কি অদ্ভুত ধরন! কোত্থেকে পেয়েছে এসব? টগর বলল, আজ রাতে কি গল্প বলার আসর বসবে বাবা? এখনো বুঝতে পারছি না, সম্ভাবনা আছে। গল্প বলার আসর শেষ পর্যন্ত বসল না। নিশা ঘুমিয়ে পড়েছে। একা একা গল্প শুনতে টগরের ভালো লাগে না, অথচ তার ঘুমও আসছে না। আনিস তার পিঠে চুলকে দিল, মাথায় হাত বুলিয়ে দিল, তাতেও কিছু হলো না। টগর চোখ বড় বড় করে তাকিয়ে আছে। একটু পরপর বলছে, ঘুম আসছে না বাবা। একেবারেই আসছে না? না। তাহলে আসো, নতুন ধরনের একটা খেলা আমরা দুজনে মিলে খেলি। কি খেলা? এই খেলাটির নাম হচ্ছে সত্যি মিথ্যা খেলা। আমি তোমাকে প্রশ্ন করব, তুমি মিথ্যা জবাব দেবে। 10টা প্রশ্ন করব। প্রতিবারে যদি মিথ্যা জবাব দিতে পারো তাহলে তুমি জিতে যাবে। যেমন ধরো, আমি যদি জিজ্ঞেস করি তোমার নাম কি, তুমি যদি বলো টগর, তাহলে তুমি হেরে যাবে। সব জবাব হতে হবে মিথ্যা। এটা তো খুব সহজ খেলা বাবা। মোটেই সহজ না, খুব কঠিন খেলা। কারণ মানুষ বেশিক্ষণ মিথ্যা কথা বলতে পারে না। পরপর 10টা মিথ্যা কথা বলা মানুষের জন্যে খুব কঠিন। বেশিরভাগ মানুষই পারে না। আমি পারবো? না, তুমিও পারবে না। এসে শুরু করা যাক। রেডি, 1 2 3। আচ্ছা খোকা, তোমার নাম কি টগর? জি না, আমার নাম টগর না। তোমার ছোট একটা বোন আছে না? জি না, আমার একটা ভাই আছে। তুমি কি ক্লাস 3-তে পড়ো? জি না, আমি ক্লাস 10-এ পড়ি। তোমার কি 3টা হাত আছে? হ্যাঁ, আমার 3টা হাত আছে। তুমি কি তোমার মাকে খুব ভালোবাসো? হ্যাঁ, বাসি। আনিস হেসে ফেলল। টগর মাথা নিচু করে ফেলেছে। আনিস বলল, দেখলে তো টগর, মাত্র 5টা প্রশ্নেই তুমি সত্যি কথা বলে ফেললে। কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলা খুবই কঠিন। টগর চাপা গলায় বলল, মিথ্যা কথা বলা কঠিন কেন বাবা? কঠিন কারণ মানুষকে মিথ্যা কথা বলার জন্যে তৈরি করা হয়নি। তবু আমরা মিথ্যা কথা বলি। যখন বলি তখন আমাদের খুব কষ্ট হয়। আমার তো কষ্ট হয় না বাবা। তুমি কি মিথ্যা কথা বলো? হ্যাঁ, বলি, স্কুলে বলি। আনিস উপদেশমূলক কিছু বলবে কি বলবে না এই নিয়ে খানিকক্ষণ ভাবল। শৈশবে নীতিকথার আসলে কি কোনো গুরুত্ব আছে? একই পরিবারের 4টি ছেলে মেয়ে শৈশবে একই ধরনের নীতিকথা এবং উপদেশ শোনে, কিন্তু বড় হয়ে 4 জন 4 রকমের হয়। আনিসের ধারণা, শিশুরা বইয়ের উপদেশ গ্রহণ করে না। একটি শিশু অন্য একটি শিশুর কথা শুনে, কিন্তু একজন বয়স্ক মানুষের কথা শুনে না। তাদের জগৎ ভিন্ন। তারা নিজেদের জগৎ থেকে শিক্ষা গ্রহণ করে। টগর টগর জবাব দিল না। আনিস দেখল টগর ঘুমিয়ে পড়েছে। তার নিজের চোখও ঘুমে জড়িয়ে আসছে, কিন্তু সে জানে বিছানায় শোয়া মাত্র ঘুম চলে যাবে। নানান উদ্ভট চিন্তা মাথায় ভর করবে। তারপর আসবে সুখময় কিছু কল্পনা। সেই কল্পনায় 24 বছর বয়সী একজন তরুণী এসে ঘরে ঢুকবে। পান খাওয়ায় সে তরুণীর ঠোঁট লাল হয়ে আছে। তরুণীটির নাকে বিন্দু বিন্দু ঘাম, টলমল চোখে স্নিগ্ধ ছায়া। আনিস বিরক্ত হবার মতো ভঙ্গি করে বলবে, আবার পান খেয়েছ?
তরুণীটি বলবে, হ্যাঁ খেয়েছি। দাঁতগুলি নষ্ট করবে। করলে করব, সারাদিনে একবার পান খাই, তাতেই। আচ্ছা যাও, আর কিছু বলবো না। তোমার কি চা লাগবে? হ্যাঁ। ঘুমোতে যাবার আগে কেউ চা খায় এই প্রথম দেখলাম। ঘুমোতে যাব তোমাকে কে বলল? ঘুমোবে না? নো ম্যাডাম, সারা রাত জাগব। লেখালেখি? হ্যাঁ, লেখালেখি। নতুন উপন্যাস শুরু করছি। তুমি না বললে সোমবার থেকে শুরু করবে? 2 দিন আগেই শুরু করছি। উপন্যাসের নাম কি? ময়ূরাক্ষী। নামটা কেমন? সত্যি জানতে চাও? হ্যাঁ। বললে রাগ করবে না তো? না, এর মধ্যে রাগ করার কি আছে? নিউ এলিফ্যান্ট রোডের একটা জুতার দোকানের নাম ময়ূরাক্ষী। আনিস তাকিয়ে আছে। তরুণী খিলখিল করে হাসছে। হাসতে হাসতে তার চোখে পানি এসে গেল। তবু সে হাসছে। কি অসাধারণ একটি দৃশ্য! এমন চমৎকার দৃশ্য তার জীবনে অভিনীত হয়েছে, এই কথাটা আজ আর কিছুতেই বিশ্বাস হতে চায় না। আজ মনে হয় রাত্রি নামের কোনো তরুণীর সঙ্গে তার কোনো দিন পরিচয় ছিল না। সবই কল্পনা, সবই মায়া। সোবহান সাহেবের সামনে যে যুবকটি দাঁড়িয়ে আছে, সোবহান সাহেব তাকে চিনতে পারলেন না। মাঝারি গড়নের একজন যুবক, গায়ে খদ্দরের পাঞ্জাবি, চোখে মোটা কাচের চশমা, মুখ ভর্তি দাড়ি গোঁফ। এই দাড়ি শখের দাড়ি। যুবকটির চোখে মুখে কোনো রকম জড়তা নেই, মুখ হাসি হাসি। গেট খুলে তরতর করে এগিয়ে এসেছে, যেন বাড়িঘর খুব পরিচিত, অনেকবার এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আনিস। আমি কি আপনার সঙ্গে খানিকক্ষণ কথা বলতে পারি? আমি কি আপনাকে চিনি? জি না। অচেনা লোকের সঙ্গে আপনি কি কথা বলেন না? সোবহান সাহেবের দৃষ্টি তীক্ষ্ণ হলো। এই যুবকের মতলব ঠিক বোঝা যাচ্ছে না। দেশ ভর্তি হয়ে গেছে মতলববাজ যুবকে। এদের কোনো রকম প্রশ্রয় দেয়া উচিত না। স্যার, আমি কি বসবো? দীর্ঘ আলাপ থাকলে বসুন, আর সংক্ষিপ্ত কোনো কিছু থাকলে বলে চলে যান। আনিস বসল। তার কাঁধে একটা ভারী হ্যান্ডব্যাগ ঝুলছিল। সেই হ্যান্ডব্যাগ খুলে কোলের উপর রাখল। সোবহান সাহেব অত্যন্ত সন্দেহজনক দৃষ্টিতে হ্যান্ডব্যাগের দিকে তাকাতে লাগলেন। তার মন বলছে, ছোকরার আসার উদ্দেশ্য এই হ্যান্ডব্যাগেই আছে। কিছু একটা গছাতে এসেছে। সম্ভবত ইন্স্যুরেন্স কোম্পানির লোক পটিয়ে পাটিয়ে ইন্স্যুরেন্স করিয়ে ফেলবে। সোবহান সাহেব কঠিন স্বরে বললেন, বলুন কি ব্যাপার? সংক্ষেপে বলবেন। লম্বা কথা শোনার সময় বা ধৈর্য কোনোটাই আমার নেই। আপনার বাড়ির ছাদের দোতলায় 2টো ঘর আছে। ওই ঘর 2টা আপনি কি ভাড়া দেবেন? ছাদের ঘর ভাড়া দেয়া হবে এরকম কোনো বিজ্ঞাপন কি আপনার চোখে পড়েছে? জি না। তাহলে? আমি এই এলাকায় বাড়ি খুঁজছিলাম। তখন একজন বলল, একসময় তেতলার 2টি ঘর আপনি ভাড়া দিতেন। এক সময় দিতাম বলে সারা জীবন দিতে হবে? তা না। আপনি রাখছেন কেন? জোর করে নিশ্চয়ই আমি আপনার বাড়িতে উঠব না। আপনি কি করেন? কিছু করি না। কিছু করি না মানে? কিছু না করলে সংসার চলে কি করে? আমি একজন লেখক, লেখালেখি করি। কি নাম? আগে একবার বলেছিলাম। দ্বিতীয়বার বলতে অসুবিধা আছে? না, নেই। আমার নাম আনিস। এই নামে কোনো লেখক আছে বলে তো জানি না।
আমি ছদ্মনামে লিখি। ছদ্মনামটা কি? আপনাকে বলতে চাচ্ছি না। ছদ্মনাম গ্রহণের উদ্দেশ্যই হচ্ছে নিজেকে আড়াল করা। যদি বলেই ফেলি তাহলে শুধু শুধু আর ছদ্মনাম নিলাম কেন? তুমি কি লেখো? আনিস লক্ষ্য করল এই ভদ্রলোক হঠাৎ আপনি থেকে তুমিতে নেমে এসেছেন এবং নিজে তা বুঝতে পারছেন না। এটি ভালো লক্ষণ। আনিস বলল, গল্প, উপন্যাস এসব লিখি। একটি প্রবন্ধের বই আছে, সেই বই কেউ পড়ে না। আমার বাড়ি ভাড়া নেওয়ার ইচ্ছা হলো কেন তোমার? শুনেছি আপনি ভাড়া খুব কম নিতেন, অ্যাডভান্সের ঝামেলা ছিল না। তাছাড়া বাড়িটাও আমার পছন্দ হয়েছে। তুমি কি ব্যাচেলার? জি না, আমার 2টি বাচ্চা আছে। দেশের সমস্যা নিয়ে তুমি কি ভাবো? আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। এই যে দেশ, এই দেশে অসংখ্য সমস্যা, এসব নিয়ে কখনো ভাবো? কোন সমস্যার কথা বলছেন? সব রকম সমস্যা। জি না, ভাবি না। তুমি একজন লেখক মানুষ, তুমি এইসব নিয়ে ভাবো না? তুমি কি রকম লেখক? খুবই বাজে ধরনের লেখক। তুমি এখন যেতে পারো, তোমাকে বাড়ি ভাড়া দেব না। দেবেন না? না, তোমাকে আমার পছন্দ হয়নি। আপনাকেও আমার পছন্দ হয়নি, তবে আপনার বাড়ি পছন্দ হয়েছিল। আমাকে পছন্দ না হবার কারণ? আপনি হচ্ছেন এক শ্রেণীর পয়সাওয়ালা অকর্মণ্য বৃদ্ধ, যারা দেশের সমস্যা নিয়ে ভাবে এবং মনে করে এই ভাবনার কারণে সে অনেক বড় কাজ করে ফেলছে। এক ধরনের আত্মতৃপ্তি পায়। আসলে আপনার এসব চিন্তা ভাবনা অর্থহীন এবং মূল্যহীন। আপনার যা করা উচিত তা হচ্ছে রগে থ্রিলার পড়া, মাঝে মাঝে দান দক্ষিণা করা, যাতে পরকালে সুখে থাকতে পারেন। ইহকাল এবং পরকাল দুটি ম্যানেজ করা থাকে বলে। অভদ্র ছোকরা, স্টপ স্টপ! আপনি খুব বেশি রেগে যাচ্ছেন। আপনার প্রেশার নেই তো? প্রেশার থাকলে সমস্যা হয়ে যেতে পারে। বহিষ্কার, বহিষ্কার, এই মুহূর্তে বহিষ্কার! সোবান সাহেব প্রচণ্ড চিৎকার করতে লাগলেন। মিলি বারান্দায় ছুটে এলো, চোখ বড় বড় করে বলল, কি হয়েছে? এই ছোকরাটাকে ঘাড় ধরে বের করে দে। ফাজিলের ফাজিল, বদের বদ। মিলি কড়া গলায় বলল, আপনি বাবাকে কিছু বলেছেন? আনিস অবস্থা দেখে পুরোপুরি হকচকিয়ে গেছে। কিছু একটা বলতে গিয়েও সে বলতে পারল না। মিলি বলল, প্লিজ আপনি এখন কথা বলে আর ঝামেলা বাড়াবেন না, চলে যান। আনিস গেট পার হয়ে চলে যাবার পর সোবহান সাহেব বললেন, কাদের বাসায় আছে? আছে বাবা। কাদেরকে বল ওই ছোকরাকে ধরে আনতে। বাদ দাও না বাবা, আর কেন? যা করতে বলছি কর। ভদ্রলোক কে? আমাদের নতুন ভাড়াটে। তোমার কথা বুঝলাম না বাবা। 3 তলার ঘর দুটা তার কাছে ভাড়া দিয়েছি। ছোকরাকে আমার পছন্দ হয়েছে। ছোকরার মাথা পরিষ্কার। কাদের আনিসকে আনতে গেল। সোবহান সাহেব নিজেই দোতলার ছাদে উঠলেন ঘর দুটির অবস্থা দেখার জন্যে। অনেক দিন তালা বন্ধ হয়ে আছে, পরিষ্কার টরিষ্কার করানো দরকার। 2টি ঘর, একটা বাথরুম, রান্নাঘর। ছোট পরিবারের জন্যে খুব ভালোই বলতে হবে। ঘর দুটির সামনে বিশাল ছাদ, ছাদে অসংখ্য টব, টবে ফুলের চাষ হচ্ছে। মিলির শখ।